বছর ধরে যদি এই তদন্ত যদি আমার বিরুদ্ধে আমি তথা যাদের সুপ্রিম কোর্টে জাজমেন্টে যাদের বলা আছে নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড, আপনি যদি তাদের সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের বিরুদ্ধে আগামী 100 বছর ধরেও তদন্ত চালিয়ে যান, কিছু খুঁজে পাবেন না, সবসময় আপনি নেগেটিভটাই পাবেন। তাহলে কোন কারণে আমার চাকরিটা গেল, এই প্রশ্ন আমার থাকবে যে কেন আমার চাকরিটা গেল। তখন মনে হয় যে হ্যাঁ আমার চাকরিটা গেছে, এই কারণে গেছে। কি কারণে গেছে? যে আমি ছোটবেলা থেকে সততা এবং মেধার ভিত্তিতে আমি চাকরিটা অর্জন করেছি, এই কারণে বোধহয় আমার চাকরিটা গেছে। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্রাজুয়েশন কেমিস্ট্রি বিষয় নিয়ে পড়াশোনা করেছি, কল্যাণ ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করেছি, রেগুলারে কেমিস্ট্রি থেকে বিএড করেছি, ইভেন নেট কোয়ালিফাই করে পিএইচডিতে চান্স পেয়েছি ইউনিভার্সিটিতে, কল্যাণ ইউনিভার্সিটিতেই, কিন্তু সেখানে আমি যাইনি। একই সঙ্গে আপার প্রাইমারি 9, 10 এবং 11, 12 প্রত্যেকটাতে কোয়ালিফাই করেছি এবং শেষে সবার আগে এই জয়েনিংটাই ছিল 11, 12 একাদশ দ্বাদশ শ্রেণীর একজন রসায়নের একজন শিক্ষক হিসেবে জয়েন করেছি হুগলি ডিস্ট্রিক্টের একটি স্কুল, পাশবেড়িয়া মিউনিসিপাল হাই স্কুল। তাহলে বোধহয় আমার দোষ এইটাই যে আমি ছোটবেলা থেকে ওই স্বপ্ন নিয়ে বড় হয়েছি, অন্য কোনো চাকরির পরীক্ষায় আমি বসিনি। শুধুমাত্র কি নিজের পেশা, নিজের আদর্শ, যে মানুষ গড়ব, শিক্ষকতা একটা মহৎ পেশা, এই ভাবনাটাই বোধহয় আমার চাকরিতে যাওয়ার পেছনে কারণ। আমার বাবা মা আমাকে শিখিয়েছে ছোটবেলা থেকে। আমি খুব বলতে নেই, মানে সবারই মনের মধ্যে অনেক যন্ত্রণা আছে। 2017 সালের মাসটা আমার মনে নেই, তখন আমি জানতে পারি আমি এম প্যানেল। 2017 সালে সম্ভবত মাসটা এই মুহূর্তে খেয়াল নেই। 18 সালের নভেম্বরের 27 তারিখ প্যানেলটা বার হয়, তখন আমি চাকরিটা পাই। তারপর 2018 সালের মে মাসের 5 মে আমার বাবা একটা অ্যাক্সিডেন্টে মারা যায়। আমার বাবা সবজি বিক্রি করতো। আমি এম প্যানেল হয়েছি এটা জানতে পারলো, কিন্তু আমার জয়েনিংটা দেখে যেতে পারলো না। তারপর 13ই সেপ্টেম্বর আমি চাকরিতে যোগদান করি। তো তারপর থেকে চলছে লড়াই সংগ্রাম চলছে। আমার মা একটা খুব সাধারণ কাজ করতো, অনেকেই জানেন হয়তো চরকা মানে সুতো করা এইসব আর কি। তো সেইখান থেকে আজকে আমার মা রীতিমতো অসুস্থ, যার প্রেশার সুগার কোনো কিছু ছিল না, কিন্তু তাকে আজকে 2টো করে প্রেশারের ওষুধ খেতে হয়, রাতে ঘুমের ওষুধ খেয়ে তাকে ঘুমোতে যেতে হয়। এটাই হচ্ছে বাস্তব পরিস্থিতি। তাহলে বোধ হয় আমার অন্যায় এটাই ছিল, আমার বাবা মা এত কষ্ট করে আমাকে পড়িয়েছে, এটাই বোধ হয় অন্যায় ছিল। আমি নিজের মেধাতে চাকরি পেয়েছি, এটাই বোধ হয় আমার অন্যায় ছিল আজকে আমার চাকরিতে চলে যাওয়ার পেছনে। সেটাই তো মনে হয় যে আজকে মেধার কোনো দাম নেই, সততার কোনো দাম নেই। আজকে জিতে গেল দুর্নীতি। কিছু মানুষের দুর্নীতির জন্য আজকে গোটা প্যানেলটাকে আজকে বলি দেওয়া হলো। এটা কোন বিচার ব্যবস্থা? প্রশ্ন থাকলো। আজকে যখন আমার চাকরিটা চলে গেছে, আমি যে গ্রামে আমি থাকি সেই গ্রামে তারা কেউ মেনে নিতে পারছে না, কেননা তারা জানে যে আমার 1 টাকা দেওয়ার মতন ক্ষমতা ছিল না। আমি টাকা দিয়েছি ওই ফর্ম ফিল আপের সময় যে 240 টাকা, শুধুমাত্র ওই টাকাটাই। জানে যে আমি কোনোভাবে আমি দুর্নীতি করে টাকা দিয়ে আমি চাকরি পেতে পারি না। কিন্তু আজকে তাদের কাছে, সমাজের কাছে আজকে কি বার্তা গেল? আজকে সমাজের কাছে এই বার্তা গেল যে আজকে একটা চাকরি, যেটা আজকে আমি মানে সুনিশ্চিত একটা পেশা, সেই সুনিশ্চিত পেশার জন্য তো এত কষ্ট, এত পরিশ্রম, সেই একটা সিকিউর একটা জব, সেটাও চলে যেতে পারে। কেন পারে? এই সরকারের সীমাহীন দুর্নীতির জন্য। আজকে ভাবার বিষয় আছে। এটা শুধু এমন নয় যে আমাদের এই চাকরিটা চলে গেছে, এটা নয়, এটা ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরো খারাপ একটা বার্তা সমাজের বুকে বয়ে নিয়ে আসছে। আজকে আমরাই কিন্তু এই প্রজন্মের শেষ নই, আমাদের পরবর্তী প্রজন্ম আসবে। আজকে দেখবেন যারা এখানে বসে আছেন, যারা প্রশাসনিক মহলে যে সমস্ত পুলিশ কর্তারা আছেন, একটু তারাও ভাববেন, আজকে ছোট ছোট ছেলেমেয়েরা 5, 6, 7, 8, 9, 10 তারাও জানে যে এই পশ্চিমবঙ্গে দুর্নীতি ছাড়া চাকরি হয় না, টাকা দিলে তবে চাকরি হয়। এটাই আজকে সমাজের প্রতি
হয়ে গেছে। আজকে যদি এটাই যদি সমাজে প্রতিষ্ঠিত হয়, তাহলে কোথায় যাবে আমাদের সমাজ? এরপরে কি তৈরি হবে? এরপরে কেউ মানুষ তৈরি হবে না। ছোটবেলা থেকে বোমা বাঁধতে শিখবে, চুরি করতে শিখবে, ডাকাতি করতে শিখবে। এটাই হবে সমাজের পরিস্থিতি। আমি বলে যাচ্ছি, নিয়ে নেবেন এটা। আজকে যদি বলা হয় কোন প্যানেলে না দুর্নীতি হয়েছে, সুপ্রিম কোর্টের বহু উদাহরণ আছে, হাইকোর্টের বহু উদাহরণ আছে, তাহলে এখানে কি একটা সঠিক বিচার ব্যবস্থা করা যেত না? এখানে কি যোগ্য অযোগ্য পৃথক করা যেত না? আজকে সুপ্রিম কোর্টের কাছে তো সমস্ত কিছু রয়েছে, আজকে তাদের কাছে সিবিআই রয়েছে, আরো বড় বড় এজেন্সি রয়েছে। তারা পারলো না, তারাও একটা ওই আরো ঠিক করে দেবে, তারাও মোটামুটি ঠিক করে দেবে কিভাবে যোগ্য অযোগ্য পৃথক করবে। কি আপনি সিএফএসএল করবেন না আমি প্যানেল করবেন? কেন আপনি যোগ্যতার আপনি তাদের ন্যায় বিচার করে দিতে পারলেন না? এই ব্যর্থতা আপনার। আজকে এই সরকার যারা আমাদের চাকরিতে নিয়োগকর্তা অথরিটি স্কুল সার্ভিস কমিশন, তারা কেন ব্যর্থ হলো? তারা তো আজকে আমাদের অজস্রবার আজকে আমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হয়েছে, আপনারা কেন পারলেন না? যারা নিজের মেধার ভিত্তিতে যোগ্যতার ভিত্তিতে চাকরিটা পেয়েছে তাদের চাকরিটা পুনর্বহাল করতে আপনারা কেন ব্যর্থ হলেন? কি আপনাদের অনুসন্ধি? আপনারা সমাজটাকে কোন জায়গায় নিয়ে যেতে চাইছেন? আজকে এই বাংলার একটা গর্ব আছে, এই বাংলা থেকে বহু ক্রিকেটার, বহু দার্শনিক, বহু বৈজ্ঞানিক আজকে এই বাংলা থেকে প্রতিষ্ঠিত হয়েছে। আজকে সেই বাংলাটাকে কলুষিত করতে চাইছেন আপনারা। তাই এই প্রশ্নগুলো ভাবতে হবে আমাদের। তাই এখনো সময় আছে, এখনো আইনি অনেক পথ আছে। তাই আমার কাছে, এই সরকারের কাছে আমার করজোড়ে নিবেদন, আপনি আজকে যারা নিজের যোগ্যতায় নিজের মেধার ভিত্তিতে চাকরিটা পেয়েছে আপনি তাদের ন্যায় বিচার পাইয়ে দিন। সমাজের কাছে আপনার স্বচ্ছ ভাবমূর্তি আপনি স্পষ্ট করুন। আপনি এই শিক্ষা ব্যবস্থা, এই সমাজটাকে আপনি একটা দুর্নীতিমুক্ত একটা সমাজ ব্যবস্থায় আপনি পরিণত করুন। এটাই আপনাদের কাছে আমার করজোড়ে নিবেদন। আর যদি সেটা না হয়, যদি কোনোভাবে সেটা না হয়, তার জন্য যা যা করতে হয়, যে যে পথ অবলম্বন করতে হয়, সমস্ত পথ আমরা অবলম্বন করব। এইটুকু বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।